Time become death, the destroyer of worlds. বাংলাদেশ কি পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত? Minus 15 seconds. A warning tone sounds in the plane. In 10 এক কথায় হয়তো আপনারা সবাই বলে দিবেন না, প্রস্তুত না। কিন্তু এই প্রশ্নের উত্তর এত সহজ না। এক কথায় এর উত্তর হয় না। পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হলে পারমাণবিক সক্ষমতাই একমাত্র শর্ত না। আবার পারমাণবিক অস্ত্র নিজেরা না বানিয়েও পারমাণবিক যুদ্ধের জন্য স্ট্র্যাটেজিক্যালি প্রস্তুতি নেওয়া যায়। বাট টেল মি ফার্স্ট, পৃথিবীতে কি আরও একটা ওয়ার্ল্ড ওয়ার হতে চলেছে? এমন এক মহাবিধ্বংসী যুদ্ধ কি সামনে আসতে চলেছে যেখানে ব্যবহার করা হবে পারমাণবিক অস্ত্র, যেখানে মানব সভ্যতা সাক্ষী হবে শত শত হিরোশিমা নাগাসাকির মতো ইনসিডেন্টের? এরকম প্রশ্ন আমাদের মাথায় সবসময় ঘুরপাক খায়, কিন্তু এগুলোর উত্তর বেশ জটিল। পৃথিবীতে নিউক্লিয়ার ওয়ার হবে কিনা, বাংলাদেশ এরকম যুদ্ধের জন্য আদৌ প্রস্তুত কিনা তা জানার জন্য আমাদেরকে ডুব দিতে হবে আরও গভীরে। বুঝতে হবে নিউক্লিয়ার পাওয়ার বলতে আসলে কি বোঝায়, বুঝতে হবে নিউক্লিয়ার পাওয়ার কেন জরুরি। আমাদের জানা দরকার কেন পৃথিবীর অনেক দেশ নিজেদের নিউক্লিয়ার প্রজেক্টে ফান্ডিং করার জন্য না খাইয়ে মারছে নিজেদের জনগণকে। আজকের ভিডিও হয়তোবা বলতে পারেন জিওপলিটিক্স নিয়ে। জিওপলিটিক্স নিয়ে আলাপ করতে করতে আমরা দেখব ভবিষ্যৎ সম্ভাবনা, খুঁজে দেখব বাংলাদেশেও কি নিউক্লিয়ার ওয়েপন থাকা উচিত কিনা। যদি তাই হয় তাহলে সেটাও কি বাংলাদেশে ডেকে আনবে দুর্ভিক্ষ? আর এই সব কিছু নিয়ে আমাদের আজকের ভিডিও। But before going ahead with the new bomb, Truman gave the Japanese one last chance to surrender. When it wants peace, it must prove it. Japan remains unsubdued. We must now devote all our strength and resources, both at home and abroad. But I am not, as of today, confident. I have not a very good answer to this question. আমেরিকার বিখ্যাত জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হেনরি কিসিঞ্জার বলেছিলেন, আই স্ট্রং নিউক্লিয়ার ডেটোরেন্ট ইজ নট জাস্ট আওয়ার আলটিমেট ইন্স্যুরেন্স পলিসি, ইটস অলসো দি ফাউন্ডেশন ফর ইফেক্টিভ আর্মস কন্ট্রোল নেগোসিয়েশনস। এর সহজ বাংলা করলে দাঁড়ায়, পারমাণবিক শক্তি কেবল পারমাণবিক যুদ্ধ রোধেই কাজ করে না, বরং অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রের ভিত্তি হিসেবেও বিরাট ভূমিকা রাখে। খেয়াল করুন, পারমাণবিক অস্ত্র এখানে পারমাণবিক যুদ্ধ রোধের কারণেই ব্যবহার করার কথা বলা হচ্ছে। ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করি। ধরুন, পৃথিবীর একটা দেশের কাছে যদি কেবল পারমাণবিক অস্ত্র থাকে, তাহলে সেই দেশ বাকি সব দেশের উপর মোড়লগিরি করবে, আর অন্যান্য দেশের উপর সে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করতে দ্বিধা করবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা জাপানে এই কারণেই পারমাণবিক বোম ফেলতে দ্বিধা করেনি। সে সময় আমেরিকা বাদে আর কোনো দেশের কাছে এই বিধ্বংসী অস্ত্রই ছিল না। সুতরাং আমেরিকা যে জাপানের হিরোশিমায় লিটল বয় ফেলে 2 লক্ষ মানুষের নিমিষেই মেরে ফেলল, এর কোনো খেসারত তাকে সে সময় দিতে হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 4 বছর পর 1949 সালে সোভিয়েত ইউনিয়ন তথা বর্তমান রাশিয়া প্রথম সফল নিউক্লিয়ার টেস্ট করে এবং দ্বিতীয় দেশ হিসেবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের খাতায় নাম লেখায়। পরবর্তীতে ক্রমান্বয়ে এই লিস্টটা বড় হয়েছে। বর্তমানে বিশ্বের 9টি দেশের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে। যদিও ইসরায়েল অফিসিয়ালি স্বীকার করেনি তাদের নিউক্লিয়ার ওভারহেড থাকার ব্যাপারে, তবে তাদের যে এই পারমাণবিক অস্ত্র রয়েছে তা এখন এক প্রকার ওপেন সিক্রেট বলা যেতেই পারে। দেখুন, 1945-এর পর থেকে আর কখনোই কোনো যুদ্ধেই কিন্তু নিউক্লিয়ার পাওয়ারের ব্যবহার করা হয়নি। এর পেছনে একটা কারণ হলো বর্তমান বিশ্বে 9টি দেশের কাছে নিউক্লিয়ার ওয়েপন রয়েছে। সুতরাং নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করা মানে অন্যান্য নিউক্লিয়ার পাওয়ারের যে দেশগুলো আছে তাদের কাছ থেকে একেবারে ইচ্ছাকৃতভাবে একটা থ্রেট ইনভাইট করা। বর্তমানে নিউক্লিয়ার পাওয়ার তাই এক প্রকারের ডিটারেন্ট বা প্রতিরোধক হিসেবে কাজ করে। ব্যাপারটা এমন যে আমার কাছে অ্যাটম বোমা আছে, তোমার কাছেও আছে, আমি মারলে তুমিও মারবে, দুজনই শেষ। সুতরাং আমাদের চুপ থাকাই শ্রেয়। অর্থাৎ আমেরিকা যদি রাশিয়ায় নিউক্লিয়ার অস্ত্র দিয়ে হামলা চালায় তাহলে তা আমেরিকার জন্যই সুইসাইড মিশনের মতোই হবে, কেননা রাশিয়াও তখন পাল্টা নিউক্লিয়ার আক্রমণ করবে নিমিষেই। যেসব দেশের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে তাদেরকে নন নিউক্লিয়ার পাওয়াররা
অনেকটা অন্য চোখে দেখে এবং তাদের সাথে বাড়াবাড়ি করার সময়ও অনেকবার ভাবতে হয়। পাকিস্তানের কথাই চিন্তা করুন, তাদের ইকোনমির অবস্থা বাংলাদেশের চেয়েও খারাপ, কিন্তু তারপরও গ্লোবাল স্কেলে তাদের পাওয়ার আছে, কথা বলার জায়গা আছে বাংলাদেশের চেয়েও অনেক গুণ বেশি, কারণ তাদের আছে পারমাণবিক অস্ত্র। একই কথা নর্থ কোরিয়ার বেলায়ও খাটে। তথ্য মতে নর্থ কোরিয়ার সর্বশেষ দেশ যে কিনা পারমাণবিক শক্তি অর্জন করেছে, কিন্তু এর পেছনে তাদের কাঠখড় পোড়াতে হয়েছে প্রচুর। লিটারালি তাদের জনগণ না খেয়ে মারা গেছে এই পারমাণবিক প্রজেক্টের অর্থ যোগান দিতে। এখন কথা হচ্ছে, নর্থ কোরিয়া যেভাবে তার জনগণকে দরিদ্র রেখে না খাইয়ে পুরো বাজেট ডিফেন্স সেক্টরে দিয়েছে এবং পারমাণবিক শক্তি ডেভেলপ করেছে, বাংলাদেশেরও কি এরকম কিছু করা উচিত? বাংলাদেশের নর্থ কোরিয়ার মতো পারমাণবিক শক্তিধর হওয়ার দরকার আছে কিনা সেটার উত্তর দেওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে একটা দেশ কিভাবে এবং কেন পারমাণবিক শক্তি লাভ করে। যদি ইসরায়েলকে লিস্টে ধরেন তাহলে পৃথিবীতে ইসরায়েল সহ 9টা দেশ আছে যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। এই প্রতিটা দেশে কি নিজের নিউক্লিয়ার অস্ত্র নিজেরা ডেভেলপ করেছে? মোটেই না। আমেরিকা নিজেদের নিউক্লিয়ার ওয়েপন নিজেরা ডেভেলপ করেছে, তাতে কোনো সন্দেহ নেই, কারণ আমেরিকা যখন এই অস্ত্র বানায় তখন তারাই ছিল প্রথম, তাই তাদের হেল্প করার মতো কেউই ছিল না। আর এরপর রাশিয়া 1949 সালে এই অস্ত্র বানাতে সক্ষম হয়, তাদেরও কেউ হেল্প করেনি, বরং নিজেরাই তা তৈরি করেছে। কিন্তু এরপর যত রাষ্ট্র নিউক্লিয়ার পাওয়ার হয়েছে বা হতে যাচ্ছে, তারা কারো না কারো সাহায্য নিয়ে এই অস্ত্র ডেভেলপ করেছে এবং করছে। যেমন পাকিস্তানকে সাহায্য করেছে চায়না, ইন্ডিয়াকে সাহায্য করেছে সোভিয়েত রাশিয়া, ইসরায়েলকে সাহায্য করেছে আমেরিকা। কথিত আছে গাদ্দাফির লিবিয়া ও খোমেনির ইরানকে নিউক্লিয়ার ওয়েপন তৈরিতে সহায়তা করছে পাকিস্তান। কিন্তু প্রশ্ন হলো, নিউক্লিয়ার ওয়েপনের মতো চির অধরা এবং এত পাওয়ারফুল একটা অস্ত্র এক দেশ আরেক দেশকে ডেভেলপ করতে সাহায্যই বা কেন করবে? এখানেই আসে জিওপলিটিক্সের খেলা। আমি যতটা সহজে পারছি ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমাদের দক্ষিণ এশিয়ার কথাই চিন্তা করুন। এখানে ভারতের স্বাধীনতার পর থেকেই ভারত চীনের সম্পর্ক সবসময় শত্রুতার সম্পর্কই রয়ে গেছে। একাধিকবার তারা একে অপরের সাথে যুদ্ধ লড়েছে। এমন সময়ে চায়না যখন দেখলো তার ঘরের সামনে ইন্ডিয়া নিউক্লিয়ার ওয়েপন তৈরি করে ফেললো, তখন তা চায়নার জন্য ছিল বিরাট এক হুমকি। ইন্ডিয়ার পারমাণবিক অস্ত্র থাকা মানে ইন্ডিয়া পাকিস্তানের সাথে আপার হ্যান্ডে থাকবে, প্রভাব বিস্তার করতে পারবে, যা চায়না কখনোই চায় না। তাই পাকিস্তান যখন নিজেরা নিউক্লিয়ার প্রজেক্ট লঞ্চ করলো, তখন চায়না সেখানে পাকিস্তানকে নানা প্রযুক্তি দিয়ে সাহায্য করলো। ফলে দক্ষিণ এশিয়ায় ব্যালেন্স অফ পাওয়ার তৈরি হলো ইন্ডিয়া ও পাকিস্তানের মাঝে, যা চায়নার জন্য বিরাট খুশির সংবাদ। একই কারণে নর্থ কোরিয়া নিউক্লিয়ার ওয়েপন তৈরির ক্ষেত্রে সাহায্য পেয়েছে চায়না ও পাকিস্তান থেকে। সো আমরা কি বুঝলাম? বর্তমান দুনিয়ায় নিউক্লিয়ার পাওয়ার হওয়ার জন্য সম্পূর্ণ প্রযুক্তি নিজেরাই যে ডেভেলপ করতে হবে এরকমটা বাধ্যতামূলক না, বরং ভূ রাজনৈতিক বাস্তবতার কারণে অন্যান্য নিউক্লিয়ার পাওয়ার থেকে সাহায্য নেওয়া যায় খুব সহজেই, কারণ এখানে অন্যান্য দেশের স্টেকও থাকে। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যাদের নিজেদের নিউক্লিয়ার ওয়েপন নেই, কিন্তু অন্য দেশের নিউক্লিয়ার ওয়েপন তারা হোস্ট করে। এখানে ন্যাটোর নিউক্লিয়ার শেয়ারিং প্রোগ্রামের কথা না বললেই নয়। বেলজিয়াম, জার্মানি, ইটালি, নেদারল্যান্ডস এবং টার্কিতে আমেরিকার নিউক্লিয়ার লঞ্চ সাইট রয়েছে, যার মাধ্যমে উক্ত দেশগুলো সহ আমেরিকা লাভবান হতে পারে। 2023 সালে বেলারুশে রাশিয়ার স্ট্র্যাটেজিক কারণেই নিউক্লিয়ার লঞ্চ সাইট বসিয়েছিল। 1991 সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় আমেরিকার নিউক্লিয়ার সাইট ছিল নর্থ কোরিয়াকে হুমকিতে ফেলার জন্য। অর্থাৎ নিজেরা নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপ না করেও এই দেশগুলো নিউক্লিয়ার হওয়ার স্বাদ বিভিন্ন সময় আস্বাদন করেছে, আর আমেরিকা এসব দেশকে সাহায্য করেছে ভূ রাজনৈতিক কারণেই। তাহলে বাংলাদেশ কি অন্য কোনো দেশ থেকে নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপমেন্টের জন্য সাহায্য নিতে পারে, যার ফলে বাংলাদেশের নিউক্লিয়ার পাওয়ার হওয়ার স্বপ্ন বাস্তবে রূপ নেবে? আর বাংলাদেশ জয়েন করতে পারবে নিউক্লিয়ার পাওয়ার হোল্ড করা সেই এলিট দেশগুলোর ক্লাবে? দেখুন, বর্তমান বিশ্বে নিউক্লিয়ার পাওয়ারের ইউটিলিটিটা কি সেটা আপনাকে বুঝতে হবে। সব রাষ্ট্রই জানে যে নিউক্লিয়ার ওয়ার হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য, কিন্তু আপনার কাছে যদি নিউক্লিয়ার ওয়েপন থাকে তাহলে বাকি সবাই আপনাকেও গোনায় ধরবে, আপনার সাথে খুব সহজে মোড়লগিরি করতে পারবে না। আন্তর্জাতিক পর্যায়ে আপনি যখন আলোচনার টেবিলে বসবেন তখন নিজের দেশের জন্য ভালো একটা ডিল বেরও করে নিয়ে আসতে পারবেন, যা দেশের আর্থসামাজিক অবস্থা ও স্ট্যাটাস বৃদ্ধিতে সাহায্য করবে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যদি পারমাণবিক শক্তি থাকে তাহলে ইন্ডিয়া
বাংলাদেশের উপর যে আধিপত্যবাদ চালায় তা আর চালিয়ে যেতে পারবে না। দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোকে ইন্ডিয়া এক প্রকারের চাপের মুখে রাখে। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে ভারতের ভূমিকা আমরা সবাই দেখেছি। মালদ্বীপেও ভারত বিরুদ্ধ মুইজ্জু সরকারকে সরাতে ইন্ডিয়ার রয়ের তৎপরতাও আমরা দেখেছি। এরকম পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শক্তি হয়ে ওঠা বাংলাদেশের জন্য এখন একটা মাস্ট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর আঞ্চলিক শক্তি হওয়ার ক্ষেত্রে নিউক্লিয়ার পাওয়ার হওয়া হতে পারে সবচাইতে ভালো এবং সহজ একটা পদ্ধতি। এখন বাংলাদেশের কাছে নিউক্লিয়ার পাওয়ার হওয়ার জন্য যে প্রয়োজনীয় রিসোর্স দরকার সেটা বর্তমানে নেই। সুতরাং বাংলাদেশকে অন্যান্য দেশের থেকে বা বহির্বিশ্ব থেকে সাহায্য নিতেই হবে। কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশকে কারা সাহায্য করবে? এজন্য আমাদের দেখতে হবে এই অঞ্চলে ইন্ডিয়ার শত্রু দেশ কারা কারা আছে। বেসিক্যালি ইন্ডিয়ার আশপাশের প্রতিটা দেশই ইন্ডিয়ার সাথে শত্রু ভাবাপন্ন। এর মাঝে পাকিস্তান আর চায়নার আছে পারমাণবিক অস্ত্র। বাংলাদেশ এই দুই দেশের থেকে সাহায্য আশা করতেই পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুজ্জামান রিসেন্টলি তার বিভিন্ন বক্তব্যে এই ব্যাপারে কথা বলে আসছেন। তার মতে বাংলাদেশকে যদি এই অঞ্চলে মাথা উঁচু করে দাঁড়াতে হয় তাহলে বাংলাদেশকে পাকিস্তানের সাথে নিউক্লিয়ার চুক্তিতে যেতে হবে। তার কথা হলো বাংলাদেশ যদি আজকের দিনেও পাকিস্তানের সাথে যুক্ত থাকতো তাহলে পাকিস্তান অবশ্যই পূর্ব পাকিস্তানেও নিউক্লিয়ার ওয়ারহেড বসাতো এবং তা বসাতো জিওপলিটিক্যাল ও স্ট্র্যাটেজিক কারণেই। আমার কথাগুলো হয়তো হাস্যকর মনে হতে না, তাও আমি বলছি যে পাকিস্তানের কাছ থেকে আমরা যদি প্রায় গোটা 20 শর্ট রেঞ্জ নিউক্লিয়ার মিসাইলস এটা বসানো খুব একটা কঠিন না। এটা আমি প্রপোজ করছি ভারতের সাথে কি আমরা যুদ্ধ অবস্থা না এটা কখনো চিন্তা করবেন না। এটাই আমি বোঝাতে চাই যে এর পারপাসটা হচ্ছে পিওর ডেটারেন্ট, সাইকোলজিক্যাল। শহীদুজ্জামানের মতে বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে এরকম ডিলে যায় তাহলে এর সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হবে ভারতের জন্য ভয়াবহ। বাংলাদেশের সাথে তাদের সম্পর্কের ডাইনামিক্সই বদলে যেতে পারে। এটা এমন কিছু না, ইটস এ ম্যাটার অফ পলিটিক্যাল উইল। এটার যে ডেটারেন্ট এফেক্ট হবে না, ইন্ডিয়া অলরেডি যখন এটা শুনছে যে পাকিস্তানের সাথে আমরা আলোচনা করছি, এটা একেবারে ওদের মিলিটারি ইয়েদেরকে সোবার করে দিচ্ছে। মানে ওই ভাষাটা ব্যবহার করতে কি, ইট ক্রিয়েটেড চিলস ইন দেয়ার স্পাইনস। কি বলে পাকিস্তানের সাথে, ওরা তো আমাদের একদিন শিখে আসছে যে পাকিস্তান তো চিরদিনের শত্রু। তো আমরা তো আন্তর্জাতিক সম্পর্কতে জানি যে শত্রু চিরস্থায়ী হয় না, নাহলে জাপান আমেরিকা এক হইতো না এখন। এখানে অবশ্যই পাকিস্তানের সদিচ্ছার ব্যাপারও আছে। যদিও আমরা দেখেছি সাম্প্রতিক পাকিস্তানের রাজনীতিবিদ কামরান সাইদ উসমানী তার এক বক্তব্যে বলেছেন, আজকে আমি আমার বাঙালি ভাইদের বলছি, এই পাকিস্তান তোমাদের, এই পাকিস্তানের অ্যাটম বোমও তোমাদের। আজ हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की। সুতরাং বলাই বাহুল্য পাকিস্তানেরও সদিচ্ছা আছে বাংলাদেশকে নিউক্লিয়ার ওয়েপনের দিক থেকে সাহায্য করার। কেননা বাংলাদেশের মাটিতে নিউক্লিয়ার ওয়েপন থাকলে ভারত চাপে থাকবে, হুমকিতে থাকবে, যা পাকিস্তান অবশ্যই চায়। কিন্তু আন্তর্জাতিক মহলে নিউক্লিয়ারের এই ডিলিংগুলো বেশ ক্রিটিক্যাল। পাকিস্তান বা চায়না চাইলেই বাংলাদেশকে নিউক্লিয়ার পাওয়ার বানিয়ে দিবে না বা দিতে পারবে না। এখানে আছে বিরাট বা অনেক ইকুয়েশন। Every man, woman and child lives under a nuclear sword of Damocles. দেখুন, একটা দেশ চাইলেই আরেকটা দেশকে নিউক্লিয়ার পাওয়ার বানিয়ে দিতে পারে না। এখানে অন্যান্য দেশেরও স্টেক থাকে। বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার হলে আমেরিকার লাভ না ক্ষতি, রাশিয়ার লাভ না ক্ষতি ইত্যাদি নানা ইকুয়েশন মিলিয়ে আন্তর্জাতিক মহল যদি গ্রিন সিগন্যাল দেয়, তারপর গিয়ে পাকিস্তান বাংলাদেশকে নিউক্লিয়ার পাওয়ার হতে সাহায্য করলেও করতে পারে। এখানে আরও কিন্তু আছে। দেখুন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা কিন্তু বেশ ভঙ্গুর। কোনপন্থী সরকার পরবর্তীতে ক্ষমতায় বসবে সেটাও এখন একটা ধোঁয়াশার ব্যাপার। মনে করুন পাকিস্তান বাংলাদেশে নিউক্লিয়ার লঞ্চ সাইট বসালো, এরপর বাংলাদেশে কিছুদিন পর আবারও ভারতপন্থী সরকার ক্ষমতায় আসলো, তাহলে তো পাকিস্তানের নিউক্লিয়ার টেকনোলজি ভারতের হাতে চলে যাওয়ার বিরাট একটা সম্ভাবনা তৈরি হলো, তাই না? এছাড়া বাংলাদেশের আশেপাশে 7 সিস্টার্স ও মিয়ানমারের আরাকান রাজ্য খুবই সেন্সিটিভ এলাকা। যে কোনো ধরনের মুভ তাই এইখানে এসকেলেশন হতে পারে। এরকম স্পর্শকাতর জায়গায় নিউক্লিয়ার সাইট পাকিস্তান আদৌ বসাতে চাইবে কিনা সেটাও একটা প্রশ্ন। এছাড়াও ইন্টারন্যাশনালি এরকম অনেক ল বা ট্রিটি আছে যা একটা দেশকে নিউক্লিয়ার পাওয়ার হতে বাধা সৃষ্টি করে। যেমন 2017 সালে হওয়া ট্রিটি অন দি প্রহিবিশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স বা TPNW এমন একটা ট্রিটি যা একটা রাষ্ট্রকে নিউক্লিয়ার পাওয়ার হওয়ার পথে বাধা দেয়। নিউক্লিয়ার পাওয়ার ধারণ করা দেশগুলোকে নিউক্লিয়ার ওয়েপন ত্যাগ করার প্ল্যান প্রদান করতে বাধ্য করে।
বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 90টা দেশ এই ট্রিটি সাইন করেছে, কিন্তু মজার বিষয় হচ্ছে পাকিস্তান সহ নিউক্লিয়ার পাওয়ারে থাকা কোনো দেশই এই ট্রিটি সাইন করেনি। সারমর্ম হচ্ছে এমন অনেক আন্তর্জাতিক ট্রিটি আছে যা একটা দেশকে নিউক্লিয়ার পাওয়ার হতে বাধা প্রদান করে। এই ট্রিটিগুলো মূলত নিউক্লিয়ার পাওয়ার যে সমস্ত দেশ তাদেরই সৃষ্টি। তারা নিজেরা তো নিউক্লিয়ার ওয়েপন ত্যাগ করবে না এবং অন্য কোনো দেশকে নিউক্লিয়ার পাওয়ারও হতেও দিবে না, যাতে নিজেদের আধিপত্য বজায় থাকে। এজন্য দেখবেন ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আমেরিকার তীব্র চুলকানি। 2 দিন পর পর সংবাদ আসে ইরানের নিউক্লিয়ার সায়েন্টিস্ট হত্যার। কোনো সন্দেহ নেই ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধলে সেখানে নিউক্লিয়ার পাওয়ার একটা ভাইটাল রোল প্লে করবে। এখন বাংলাদেশ যদি নিউক্লিয়ার ওয়ারের প্রস্তুতি নিতে চায় তাহলে নিজের নিউক্লিয়ার অস্ত্র তৈরির কোনো বিকল্পই নেই। কিন্তু বাংলাদেশের পক্ষে কি নিউক্লিয়ার ওয়েপন তৈরি করা সম্ভব? I have made it clear to the leaders of Pakistan that we have no choice but to impose sanctions pursuant to the Glenn Amendment. অ্যাটম বোমা কোনো জানাতন বিষয় নয় যে চাইলেই বানিয়ে ফেলা যাবে। এর জন্য দরকার বিলিয়ন বিলিয়ন ডলার। ডেটা বলছে বাংলাদেশের ইকোনমির সাইজ বেশ বড়, প্রায় 452 বিলিয়ন ডলারের কাছাকাছি। সুতরাং বাংলাদেশের সক্ষমতা আছে নিউক্লিয়ার প্রজেক্টে কয়েক বিলিয়ন ডলার ঢালার। যদিও নিউক্লিয়ার প্রজেক্টে যদি বাংলাদেশ এত টাকা ঢালে তাহলে দেশের অর্থনীতিতে বিশাল এক ধাক্কা লাগবে। তারপরেও ধরে নিলাম যে বাংলাদেশ অর্থের যোগান দিতে পারবে, কিন্তু অ্যাটম বোমার মূল খেলা হলো এর টেকনোলজিতে। এর জন্য দরকার একদল কোয়ালিফাইড সায়েন্টিস্ট যারা রাত দিন এক করে কাজ করবে, নাওয়া খাওয়া সব কিছু ভুলে কাজ করবে। ভারত যখন 1974 সালে সফলভাবে নিউক্লিয়ার টেস্টিং শেষ করলো, তখন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো 1975 সালে বিজ্ঞানী আব্দুল কাদের খানের নেতৃত্বে পাকিস্তানের নিউক্লিয়ার রিসার্চ প্রোগ্রাম শুরু করে। পরবর্তীতে পাক মিলিটারি ক্ষমতা দখল করলে জিয়াউল হক প্রেসিডেন্ট হন। তিনি এই নিউক্লিয়ার প্রোগ্রামকে ফুল সাপোর্টও দেন। জিয়াউল হকের পৃষ্ঠপোষকতা ও আব্দুল কাদের খানের আপ্রাণ চেষ্টায় 1998 সালে এসে পাকিস্তান সফল নিউক্লিয়ার টেস্টিং সম্পন্ন করে। অর্থাৎ প্রায় 24 বছর লেগে যায় তাদের নিউক্লিয়ার অস্ত্র তৈরি করতে। জিয়াউল হক যখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তখন বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কোনো নিউক্লিয়ার প্রোগ্রামের সবচেয়ে কাছাকাছি খুব সম্ভবত বাংলাদেশ জিয়াউর রহমানের সময় যেতে পেরেছিল। কিন্তু আমি এই কথা কেন বলছি? জিয়াউল হক ও জিয়াউর রহমানের সম্পর্ক ছিল খুব ঘনিষ্ঠ। পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার হওয়ার পর থেকে পাকিস্তানকে নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়েছিল। তখন পশ্চিমা মিডিয়া পাকিস্তানের এই প্রজেক্টকে নাম দিয়েছিল ইসলামিক বম্ব। প্রথম মুসলিম দেশ হিসেবে নিউক্লিয়ার প্রজেক্ট লঞ্চ করায় এরকম নাম দেওয়া হয়েছিল। বেশ কিছু সূত্র মতে ধারণা করা হতো জিয়াউর রহমান জিয়াউল হকের সাথে এই প্রজেক্ট নিয়ে জড়িতও ছিলেন। সেটা সূত্র ধরেই ইউএনের এক ইন্টারভিউতে জিয়াউর রহমানকে প্রশ্ন করা হয় পাকিস্তানের ইসলামিক বম্ব বা নিউক্লিয়ার প্রজেক্ট নিয়ে। May I ask you something on this? The Islamic bomb, the nuclear bomb being so-called constructed in Pakistan. How do you feel about this? I would be rather ambivalent about this. Here's a country that you fought to liberate yourself from a few years ago, and which is building a bomb, which is allegedly an Islamic bomb, and you are most certainly a part of the Islamic group of countries. পাকিস্তানের নিউক্লিয়ার প্রজেক্টের দিকে তাকালে আমরা দেখতে পারি যে একটা দেশকে নিউক্লিয়ার পাওয়ার বানানোর জন্য ঠিক কতটা পরিশ্রমের প্রয়োজন হয়। প্রায় 24 বছর সময় লেগেছিল তাদের। যেহেতু সে সময় পাকিস্তানকে মুসলিম বিশ্বের অনেকটা লিডারের মতোই মানা হতো, বিভিন্ন মুসলিম দেশ পাকিস্তানকে অর্থ সহায়তাও দিয়েছিল সেই বোমা ডেভেলপ করার জন্য। অর্থাৎ বাংলাদেশকে যদি নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপ করতে হয় তাহলে দরকার গুণী সায়েন্টিস্ট ও বৈদেশিক সাপোর্ট। স্যাডলি এই দুটোর কোনোটাই বর্তমানে বাংলাদেশের নেই। নিউক্লিয়ার পাওয়ার হোল্ড করা অন্যান্য দেশগুলো কখনোই চাইবে না তাদের লিস্টে বা তাদের এলিট টিমে আরও একটা নতুন দেশ যোগ দিক। তাই আমেরিকা ইরানের মতো নিউক্লিয়ার পাওয়ার হতে চাওয়া দেশগুলোকে ইকোনমিক স্যাংশনের মধ্যেই রাখে। নর্থ কোরিয়ার গল্পটাও একই। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ইরানেই আমেরিকার স্যাংশনের মোকাবেলা করতে হিমশিম খেতে হয়। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা দেশ কি সেই স্যাংশনের সামনে টিকতে পারবে? পারবে না। তবে এত সব বাধা কাটিয়ে ওঠা যে একেবারেই সম্ভব না তাও কিন্তু না। প্রথমে বাংলাদেশকে ইকোনমিক্যালি স্ট্রং হতে হবে যাতে নিজের দেশের নিউক্লিয়ার প্রজেক্টের ফান্ডিং নিজে যোগান দিতে পারে। শিক্ষা খাতে ইনভেস্ট করতে হবে, ব্রেইন ড্রেন হওয়া থামাতে হবে, বিদেশে থাকা বাংলাদেশি বিজ্ঞানীদের দেশেই স্থান দিতে হবে যাতে কোয়ালিটিফুল টিম তৈরি করা যায় নিউক্লিয়ার প্রজেক্ট চালানোর জন্য। আর সবশেষ কিছু বন্ধু রাষ্ট্র বানাতে হবে যারা বাংলাদেশকে সাহায্য করবে। অবশ্যই সেই সমস্ত রাষ্ট্রের স্বার্থও এখানে থাকবে, কিন্তু সেই সাহায্যগুলো যেন আমরা পাই সেটার ব্যাপার স্যাপার আগে নিশ্চিত করতে হবে। নিউক্লিয়ার পাওয়ার হওয়া থেকে বাংলাদেশ এখনও অনেক দূরে। আর নিউক্লিয়ার পাওয়ার হওয়া ছাড়া নিউক্লিয়ার ওয়ারের প্রস্তুতি নেওয়া তো তরবারি ছাড়া যুদ্ধে নামার শামিল।
কিন্তু সব কিছুর শুরু আছে। দুনিয়াতে কেউ একদিনেই সুপার পাওয়ার হয়ে যায়নি। আজকে যারা পৃথিবীর কলকাঠি নাড়ে তারাও কোনো না কোনো এক সময় শূন্য থেকে শুরু করেছিল। বাংলাদেশ আজ শূন্যে আছে, কিন্তু যাত্রা যদি আজ থেকে শুরু করতে পারে তাহলে ভবিষ্যতে আছে আশার বাণী। কিন্তু অন্তর্কোন্দল আর বিবাদের কারণে যদি সেটাও না করতে পারে তাহলে নিউক্লিয়ার পাওয়ার তো দূর কি বাত, ভারতের টেক্কা সামাল দেওয়াই আমাদের জন্য কঠিন হয়ে উঠবে।